চলো একটু ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমরা অনেকটা টাইম নিয়ে এদিক ওদিক, যেমন 3 ঘন্টার প্ল্যানিং ছিল, খাই আমরা বেতে শাক খাই, তো সব খাই আমরা শাক। তো এখন উদ্বোধন হচ্ছে। গুড মর্নিং। আমাদের এবারে ঘুরতে যাওয়া হচ্ছে মুকুটমণিপুর আর শুশুনিয়া। শীতকাল মানে ঘোরাঘুরি, তো আমাদের ঘোরাঘুরি উইকেন্ড ছাড়া যাবে না। তো এবারের যেখানে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। তো প্রথমত লিদা বলুক মুকুটমণিপুর শুশুনিয়া হট করে কেন? বেসিক্যালি আমাদের এটা একদম প্রি প্ল্যান, জানুয়ারিটা নেই, হুটহাট আমরা প্ল্যান করছি। যেগুলো কাছে পিঠে জায়গা অনেকদিন দেখার, করলেন প্রায় যবে থেকে গাড়ি কেনা হয়েছে তবে থেকে শুশুনিয়া করে মাথা খারাপ করে দিয়েছে। আমি কেন জানি না, আমার শুশুনিয়াটা ঠিক ভালো লাগে না। তো আমি বললাম ঠিক আছে তাহলে মুকুটমণিপুর থাক একদিন। আর কারণ আমরা ফার্স্ট বাইকে করে মুকুটমণিপুর গিয়েছিলাম করোনার সময়, ভীষণ আমার ভালো লেগেছিল। সেই সময় বোটিং কিচ্ছু করা যায়নি, ছিল না তখন। হ্যাঁ, আর রিসেন্ট অনেক জায়গা থেকে দেখছি মুকুটমণিপুরের একটা পিকচার বা এই পুরো ওইখানকার এরিয়ার একটা ওভারঅল ভিউ পাচ্ছি। তো আমার মুকুটমণিপুর খুব ইচ্ছা, তো বললাম ঠিক আছে আমার জন্য মুকুটমণিপুর হোক, তো শুশুনিয়া হোক, তাহলে দুজনকার ব্যালেন্স হয়ে গেল। আজকে আমরা বেরিয়েছি, সকালবেলা বেরোনোর কথা ছিল 6টা, ঘুম থেকে উঠে রেডি হয়ে দেখি প্রচুর কুয়াশা। তো একটু ওয়েট করে গেলাম, ওয়েট করে আমরা বেরোলাম 6:45, মানে স্টার্ট করেছি 45। তো তখনও আমাদের এমার্জেন্সি লাইট দিয়ে মানে সব গাড়ি দেখছি যাচ্ছে, পুরো কুয়াশা ভেদ করে আমরা যাচ্ছি, অসাধারণ লাগছে। আর কুয়াশায় আমার গ্রাম দেখতে বিশাল ভালো লাগে, আমি জানি না কেন, আমার জঙ্গল ও কুয়াশায় সবচেয়ে বেশি ভালো লাগে। আর গ্রামীণ যে পুরো ভিলেজ ফটোগ্রাফি যেটা হয় কুয়াশার মধ্যে উইন্টারে, আমার স্পেশালি ভীষণ ভালো লাগে। তো ওই জন্য আমি সব গ্রাম চুজ করছি। এখন বাজে 7:40 যতখানি মনে হচ্ছে, তাও এরকম কিছু দেখা যাচ্ছে, তাও এখন এরকম অবস্থা। এই শিয়াখালা ক্রস করলাম। এবার প্রথমত কনফিউশন হচ্ছে এরকম যে কোন রাস্তা দিয়ে যাবো আর কেন যাব। 4টে রাস্তা আছে, 4টে রাস্তা মানে একটা NH2 দিয়ে যা দুর্গাপুর হয়ে ঢুকবে, একটা আছে আপনার বাস চলে এসছে, কুয়াশায় দেখতে পাওয়া যাচ্ছে না। তো প্রথমত হচ্ছে একটা রাস্তা দুর্গাপুর দিয়ে বললাম, একটা রাস্তা কোলাঘাট হয়ে শালবনী জঙ্গল দিয়ে ঢুকতে পারবেন, আর একটা রাস্তা যেটা আমরা যাচ্ছি আহিল্যা হোলকার রোড, আর একটা হচ্ছে তারকেশ্বর রোড দিয়ে। এবার কোন রাস্তাটা চুজ করব? যদি আপনার আমি দেখলাম টোল দিয়ে বেশি সময় দিয়ে যেতে ইচ্ছা করে, তাহলে দুর্গাপুর হাইওয়ে NH2 যেটা NH19 এখন, ওটা ধরতে পারেন। আর সেমভাবে যদি বেশি সময় দিয়ে টাকা দিয়ে যেতে ইচ্ছা করে তাহলে কোলাঘাট হয়ে ওইভাবে যান, তাহলে আপনার সময় বেশি লাগবে 1 ঘন্টা, আর আপনার টোল দিতে হবে অ্যারাউন্ড 200 টাকা বা কখনো 130 টাকা, 150 টাকা মতন। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, দুটো রাস্তা এবার বাকি রইল টোল ছাড়া রাস্তা, একটা তারকেশ্বর হয়ে আর একটা হচ্ছে এই আপনার শিয়াখালা হয়ে। দুটো মধ্যে ডিফারেন্স হচ্ছে এই তারকেশ্বর রাস্তাটা যেটা বেশি চওড়া নয়, মানে আপনার সময় লাগবে, অনেকগুলো অনেক রেল গেট পড়ে, এটা ব্যাপার। অনেক রেল গেট পড়ে, তার জন্য সময় বেশি লাগে, বাজারও থাকে। সেই জন্য ওই রাস্তাটা আমরা বাইকের জন্য প্রেফারেবল করি, কিন্তু 4 চাকার জন্য কখনোই নয়। আর এরপর যদি আসা যায় যে এই রাস্তাটাই কেন, এই রাস্তাটা অসাধারণ সুন্দর করে দিয়েছে। আমি অনেকবার এসে চেক করেছি, কারণ আমরা এখানে আসি, সেখান থেকে প্রায় আসি। তো এইটা একটা ব্যাপার। আর সবটাই কিন্তু আমাদের বাড়ির পজিশন থেকে বলছি, এবার যার যেমন বাড়ির পজিশন সবার ক্ষেত্রে যারা যাবে কলকাতার এরিয়া থেকে, তাদের রেসপেক্টে এই রাস্তাটাই, মানে এই 4টে অপশানই আছে। আর তারপর হচ্ছে এই রাস্তাটার সুবিধা হলো এই যে রাস্তাতে কোনো রকম বাম্পার তেমন আছে কিন্তু অত নেই। আর এই রাস্তাতে বাজারটাতে কিছু বসে না, তো সেই জন্য অনেকটা ইজি যাওয়া। 2-3টে বাজার, এই শিয়াখালা বাজারটা মেইনলি ছিল, ব্যাস এতখানি। কুয়াশা মানে এরকম কুয়াশা যে সামনে 3টে গাড়ি যেটা দেখতে পাওয়া যাচ্ছে, লরি দেখতে পাওয়া যাচ্ছে না, বিশাল কুয়াশা। তো যদি কুয়াশা ভালো লাগে, বাজে কটা? 8:30 বাজে। যদি মনে হয় যে কুয়াশা ভালো লাগে আর অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে, তাহলে কুয়াশায় বেরিয়ে পড়ুন। আমরা তো আছি রাস্তায়, আর আমি মনে করি যে শীতের উইকেন্ড, মানে উইকেন্ড নয় বাই দ্য ওয়ে, আমরা শুক্রবার বেরিয়েছি, তো
তো আমরা চলে যাব, তারপর একটু গিয়ে কাজকর্ম করে নেবো, তারপর বোটিং করবো। বোটিংয়ের কিছু ইনফরমেশান দেওয়া আছে, বোটিংটা কীরকম টাইমে হয়। আমি দেখলাম অনলাইনে বোটিংয়ের ব্যবস্থা আছে, অনেক কিছু অপশান আছে। সাইকেলিংয়ের ব্যবস্থা আছে ওখানে, যারা বেসিক্যালি বাই ট্রেন যাবে তারা সাইকেল হায়ার করতে পারে গভর্নমেন্টের থেকে, নিয়ে সাইক্লিং করতে পারে। মানে ডিক্যাথলনের যে সাইকেল সেইগুলো ব্যবস্থা আছে, এই অপশানগুলো আছে। আর আজকে হচ্ছে মেনলি এই যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে। এখন পাখিও পাওয়া যাবে ওখানে, প্রচুর পাখিও পাওয়া যাবে, ক্যামেরায় নিয়ে নিয়েছি। আর লোক সংস্কৃতি মেলা স্টার্ট হচ্ছে আজ থেকে 17, 18, 19। আমাদের মেন লোক সংস্কৃতি মেলাটাই দেখেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, তো ইউথ হোস্টেল বুক করা আছে। পুরো ব্লগটা দেখার জন্য পুরো সিরিজটা। ইউথ হোস্টেল আমরা কেন বুক করেছি সেটা বলি। ইউথ হোস্টেলের আমরা যে কতগুলো জায়গায় যাচ্ছি দেখছি বেশ সুন্দর রিনোভেট করেছে। আর ইউথ হোস্টেলের কনসেপ্টটা আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়েছে লাস্ট ইয়ার আমরা যখন মাইথন গেছিলাম। আমরা ইউথ হোস্টেলে থেকেছি, যেটা ডেভেলপমেন্ট করেছে বা রিনোভেট করেছে খুব সুন্দর। আর এটা নাকি যত আছে ইউথ হোস্টেল এখানে সবেতে করেছে। তো আমরা আলাদা করে কোনো হোটেল বুক না করে ইউথ হোস্টেলটাই আমরা ট্রাই মারছি। এটাও যদি ভালো হয় দেন আমরা নেক্সট ট্রিপে ইউথ হোস্টেল। আমাদের প্ল্যান হচ্ছে ট্রিপে থাকার জন্য ভিডিওগুলো আনতে পারি, যাতে বোঝা যায় যে বাজেট ফ্রেন্ডলি। মানে লাক্সারি স্টার্ট করলাম গাড়ি নিয়ে, থাকবো বাজেট ফ্রেন্ডলি, কিন্তু বাজেট ফ্রেন্ডলি হওয়ার তোরা লাক্সারি হবে। তো সেই জন্য চলুন আমার সাথে ভিডিওতে পুরোপুরি দেখুন। ভিডিও লম্বা হবে, 2-3টে ভিডিও আসবে এই পুরো সিরিজটাতে। তো সব কিছু দেখাবো। একটা সিরিজ চলছে, অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, টুসুর সিরিজটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, ওটা দেখে নিন। টুসু কেন, টুসু অলরেডি গ্রাম বাংলারই পুজো, তো ওটা আমরা মকর সংক্রান্তি খুব সুন্দরভাবে করলাম। ওটার জন্য আমাদের ভিডিওটা অলরেডি আছে, ওটা চ্যানেলে দেখে নিন, নাহলে আমি আই বাটনে দিয়ে দেবো টুসুর জন্য। আর তার সঙ্গে শিউলিপালও চলছে, সব মিলেমিশে আমরা অনেক কিছু করছি ভিডিও। আপনাদের শুধু সাপোর্ট দরকার, যাতে আমরা অনেক কুইকলি গ্রো করতে পারি। কারণ আমরা চাই যে আরও বেশি ট্রিপ প্রতি সপ্তাহে করব। আমাদের প্ল্যান উইকলি, প্রত্যেকটা উইকে আমরা একটা ট্রিপ করতে চাই। আপনাদের সাপোর্ট ছাড়া পসিবল নয়। তো চলুন আমার সাথে। আপনাদের চ্যানেল লিভ উইথ লিজা করলেন, আর আমাদের ইউটিউবে একই রকম নামে পেজ করেছি আমরা। আর টুরগোসও আছে। সব মিলিয়ে আমরা সব জায়গায় দিচ্ছি, যাতে সবাইকে আমরা কানেক্ট করতে পারি। জয়রামবাটি 44, বাঁকুড়া 112, তারকেশ্বর ডান দিকে চলে যাচ্ছে 6 কিলোমিটার তারকেশ্বর। আর আরামবাগ 22 কিলোমিটার, মানে অনেকটা চলে। ওয়েলকাম টু চাপাডাঙ্গা। ও চাপাডাঙ্গা চলে এলাম। ও চাপাডাঙ্গা ব্রিজ, এটা এই ব্রিজটা আমার খুব ভালো লাগে। ব্রিজ নেবো না, ব্রিজের সাইডে নেবো। আরামবাগের এই রাস্তাটা একদম সুন্দর হয়ে গেছে। 1, 2, 3, 3টে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এটা খোঁড়াখুড়ি হচ্ছিল, খুব বাজে অবস্থা ছিল। আর পুরুলিয়াতে যখন হ্যাঁ, আর এই রাস্তাতে করলেন আমাকে জঘন্য রাস্তায়, সারা সুন্দর রাস্তা নিজে গাড়ি চালিয়ে সে জঘন্য রাস্তায় আমাকে গাড়ি চালাতে। এখান থেকে আরামবাগ 19 কিলোমিটার থ্রু যাবো আমরা। খুব ভালো, দারুণ রাস্তা করে দিল, বলে মাখো। এখানে টোল প্লাজার এটাও লাগিয়েছে, এখনো ওয়ার্কিং নয়। রাউতলা ক্রস করছি, রাউতলা টোল প্লাজা এটা, কিন্তু এখনো ফাংশনাল নয়। মানে সমস্ত কিছু সেট হয়েছে, বছরও সেম ছিল, এখনো সেম আছে। মানে টোল প্লাজাটা চালু হয়, চালু হয়, বাকি সমস্ত সেটআপ রেডি। আরামবাগ আর 9 কিলোমিটার, বর্ধমান হচ্ছে 52। হ্যাঁ, এটা হচ্ছে আহিলাবাই হোলকার রোড, দারুণ রোড করে দিয়েছে। কোন রকম ট্রাফিক কনজেশন নেই, ব্যাপক করেছে। শুধুমাত্র এখানে রেড সিগন্যাল কাজ করছে। আর সামনে দেখাচ্ছে আরামবাগ 10, জয়রামবাটি 32, বর্ধমান 52 আর বাঁকুড়া সামথিং। তো কিছু লেখা আছে 100 যেরকম এখানে করে দিয়েছে। আমি তো বলবো এই রাস্তা দিয়ে মিনিমাম 80 কিলোমিটার/আওয়ার স্পিডে গাড়ি চালানো যাবে, এত সুন্দর রাস্তা করে দিয়েছে। ক্রস করিস না বাবা, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে। মানে বেসিক্যালি সবকিছু খুব প্ল্যান্ড আর খুব সুন্দরভাবে রাস্তা করেছে, একটা ছোট্ট গর্তও নেই। আরে লালি আছে ভাই। বাঁকুড়া কত দেখাচ্ছে, 100 সামথিং।
এদিকে বাজার আছে, ওই জন্য এখানে সিগন্যালটা দিয়েছে, মেন বাজার আছে। এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, কেতুপুর এই ছেড়ে দিয়েছি। বাঁকুড়া 101 কিলোমিটার। 1 ঘন্টা 50 মিনিট সময় লাগলো আমাদের আসতে আরামবাগ। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তোরণ আপনাকে স্বাগত জানাই আরামবাগ পৌরসভা। বাহ, চলে এসেছি আমরা আরামবাগ আর কিছুক্ষণ। যেমন 3 ঘন্টার প্ল্যানিং ছিল, 3 ঘন্টা সময় লেগেছে। বাড়ি থেকে শ্রীরামপুর থেকে আমরা চলে এসেছি এই রিসর্ট, মানে খাওয়ার জায়গায়, যেটা জয়পুর যখন স্টার্ট হওয়ার আগে। তো এখানেই প্রতিবার খাই। তো এবার এখানে সময় রকমই লাগলো। আর এখন লিদা তো শপিং করে ভাবছে, এত সুন্দর সুন্দর ডিজাইনিংয়ে। আর টুসু চলছে, তার মেলা চলছে এই সময়। অনেক কিছু এসছে এগুলো সাজিয়ে রাখার জন্য। আগেরবার ছোট্ট দোকান এসব জিনিস নিয়ে যাওয়ার জন্য সুন্দর দেখেছি। তো বনলতা রেস্টুরেন্ট বা রিসর্ট, এইখানে বার যাই এখন আসুন না কেন, এই শপিং করা সব কিছু নিয়ে যেতে পারেন। শপিং করার জায়গা বেস্ট। তো আমরা আগে খেয়ে নিই, তারপর কিনে নেবো জিনিসপত্র। পুরো এটা আমাদের সিটি হাই বসছে। দেখি ছোট্ট ব্যাগ এনেছে। আর এই হলো মেনু। বিশাল মারাত্মক খাওয়া দাওয়া এখানে পাওয়া যায়। এখানে সমস্ত দিদিরা এখানে সব সার্ভ করে। হ্যাঁ, খাওয়া দাওয়া এখন অর্ডার দিচ্ছে। চলো, এটা হলো এসি সেকশন, এটা ওটা নন এসি সেকশন, মানে ওটা অনেক ছোটো জায়গাতে। আমরা এখানে বসি মাঝে মাঝে। ব্রেকফাস্ট হচ্ছে এখানে স্যান্ডউইচ। এটা কি ভেজ না নন ভেজ স্যান্ডউইচ? বাটার। আর এটা তড়কা, ভেজ তড়কা। আর আমার হচ্ছে প্লেন রুটি। আমাদের এখানে বনলতার রিসর্ট বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে গেল। আমাদের যা অর্ডার দিয়েছিলাম হচ্ছে 3টে রুটি, তড়কা, ভেজ তড়কা, আর তার সাথে ছিল হচ্ছে স্যান্ডউইচ 6 পিস ছিল, আর কফি। সব মিলিয়ে হলো হচ্ছে 214 টাকা বিল। তো যদি শুধুমাত্র কফি না খেতাম, মানে অন্যভাবেই 50 টাকা কম কফির দাম। আর রুটির দাম 3টে রুটি নিয়েছে 20 টাকা, আর তরকার নিচে 40 টাকা মতো নিয়েছে, মানে খুবই সস্তা। আর স্যান্ডউইচের মাত্র নিয়েছে 100 টাকা। তো রিজনেবল প্রাইস, তো খাওয়াই যায়। তো এবার আমরা বেরোবো হচ্ছে জয়পুর জঙ্গল ক্রস করে যাবো হচ্ছে মুকুটমণিপুর। এখান থেকে দেখা যাচ্ছে 2 ঘন্টার রাস্তা। চলো দেখা যায় কতক্ষণ লাগে, তারপর ওখানে গিয়ে অ্যাক্টিভিটিগুলো দেখাবো। 16-60 মুকুটমণিপুর, এইদিকে লেফটে খড়গপুর সোজা গেলে 80 কিলোমিটার, আর কলকাতা দিকে চলে যাচ্ছে। আমরা মুকুটমণিপুর যাব, এই দিকে লেনটা ধরলাম। মানে যদি আপনি কোলাঘাট দিয়ে আসেন তাহলে এই ব্রিজটা দিয়ে ঢুকতে হবে, যেটা বোঝা গেল। কারণ কলকাতা এইদিকে বলছে না, এই দিক দিয়ে যাওয়া যায় যে রাস্তাটা। আমরা এখন যেটা মুকুটমণিপুরের ডেডিকেটেড রাস্তা, ওটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বিষ্ণুপুর। এর জায়গাটা হচ্ছে এইরকম। ওই দিকে একটা দেখলাম থাকার জায়গাও আছে, এত সুন্দর লাগছে যে আমি গাড়ি থেকে নেবে এখানে একটুখানি ভিডিও ফটো তোলার জন্য দাঁড়িয়ে গেছি। যেহেতু আমাদের এটা জাস্ট এমনি আনপ্ল্যান্ড একটা ট্রিপ, মানে চলো একটু ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমরা অনেকটা টাইম নিয়ে এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে। আর এখানে থাকার ব্যবস্থা আছে দেখে আমিও, মানে ফরেস্টের ভেতরে এত সুন্দর গভর্নমেন্ট প্রপার্টি, বেশ সুন্দর। হ্যাঁ, অসুবিধা কিছু নয়। এখনো হাতে করেই টানছ। গরু না বলা হতো, হাতে করেই। কিন্তু এখনো গরু অনেক জায়গায় করায়, গরু দিয়ে।
দেখেছি। আচ্ছা এতে তোমার আলু আলু কেটেও যায় তো গো, তাহলে তো অনেক আলু নষ্ট হয়। বিষ্ণুপুর থেকে একটুখানি এগিয়ে এলে এরকম ক্ষেত পেলাম যেখানে চাষি দাদারা চাষবাস করছে, আলু তুলছে, মূলো তুলছে। আমরা দেখে খুব আনন্দিত হয়ে দেখলাম যে ঠিক আছে আমরা শিখে নিই। লিজা তো লাফাতে লাফাতে চলে গেল মাঠে। এখন এখানে দাদারা আলু তুলছে, নতুন আলু আর তার সঙ্গে মূলো সব দেখছি এখন। মানে ওইটার সবচেয়ে স্বাদ মিষ্টি বেশি, যেটা বাড়িতে ভাজে। হ্যাঁ ওই মাটির খোলায় বালি দিয়ে। মেশিনের যেগুলো মুড়িগুলো সেগুলো আবার ওই যেটা বিক্রি করে সেটা এগুলো কি চন্দ্রমুখী? না, এগুলো পুগরাজ বলে। পোখরাজ? হ্যাঁ। বাবা আমি তো দুটোই জানতাম গো, চন্দ্রমুখী আর জ্যোতি। জ্যোতি আলু এখনো মানে ইয়া হয় না। এই জ্যোতি আলুর বদলে পোখরাজ। ছবিগুলো পাঠিয়ে দিচ্ছে তুমি। এখানে হবে বস্তাগুলো খাই আমরা, বেতে শাক খাই তো, সব খাই আমরা শাক। ওইটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ এখানে নাই আছে, মানে এইখানেই থাকে। এই এলাকাটাতে নাই, সেগুলো ওই- আমরা ওই সাইডে এই খাই, এলাকাটাতে না। গাছটা যে এইটা। এটা মাঠে থাকে, মাঠে যেগুলো আলু চাষ হতো, হ্যাঁ? এগুলো কি নতুন আলু? হ্যাঁ হ্যাঁ এখন নতুন এই যে। যেগুলা উমামি ক্রিম মাখা না, সেই আলুগুলো নতুন আলু। ওইসব শিখতে এসছি গো গ্রামে। ছোট্ট ছোট্ট আলু। এখন তো বারণ খাওয়া মূলো, মাঘ মাস আমরা খাইনি। এত বড় মূলো। ये करके कुछ फायदा नहीं होता है यार, मैंने देखा है। तो कैसे क्लियर होता है? तो क्लियर नहीं, पूरा कंटेनर को आप नया से बनाता है, ऐसा कुछ किया था लास्ट टाइम। नहीं वो नहीं है, এটা কিন্তু नहीं है, होता है ना। वो तो जीपीएस तो एवरी सेकंड में आता है, तो वो तो बढ़ता ही रहता है इसीलिए। উরি বাবা অত তুলে না। ধ্যান মশে লেগে কি আসছে। উরি বাপ রে বাপ। আপনার গাড়িতে কোনদিন হালা গো, গাড়িতে কি লোক হয়। না আইছেন একবার এটা কি কত মোটা গো। বুঝাও, মানে জিনিসগুলো বুঝতে পারছেন এটা। এটা খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যাবে? হ্যাঁ একবার শাকে দেওয়া যাবে। শাকেই তো দেয়, মাঝে শাকেই দেয়। আজকের যে খরচাটা এটাও তো আমার। তোলা বসা সবকিছু সবই তো তোমাদের। ওই রাস্তাগুলো দিয়া পর্যন্ত। এবার এখান থেকে কি করে আলুকে বার করতে দেখো। না অলরেডি একবার খোঁড়া হয়েছে, তখন হ্যাঁ। তখন একবার বেরিয়েছে। একটা মাটিকেই কতবার করে খোঁড়ে, তিনবার Okay. চারবার করে। এখানে আলু বেরোচ্ছে, মানে পা দিয়ে হাঁটলে আলুগুলো নষ্ট হয় না, কিন্তু ওখানে বার করলে এইভাবে করলে কি আলুটা কাটেও না, না কিন্তু কাটেও কম কত কাটে, কাটা হয়েছে? অল্প অল্প কাটবে, কিন্তু তোমার মানে বেশি কিছু নয়। সাব্বাস, অনেক আলু বেরিয়ে গেল। মাকে জিজ্ঞাসা করে মায়ের আলু লাগবে? না না না, ওরকম ভাবে নয়। এখানে হচ্ছে ঠিক কাঁটাবাড়ি সেবাশ্রম, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই হচ্ছে সেবাশ্রম, কাঁটাবাড়ি সেবাশ্রম এরম দেখতে। এই যে সামনে বোর্ড লাগানো আছে, আর এই পাশেও হচ্ছে চাষ হয়, যেখানে আমরা আলু মূলো সর্ষে এইসব দেখে বেরিয়েছি। তো এনাদের সমস্ত গল্প শুনলাম। এনাদের নাকি এক বস্তা আলুতে 50 থেকে 60 টাকা লাভ হয়, ইনক্লুডিং সব, মানে চাষ করা বসানো সমস্ত কিছু নিয়ে হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা হয়। তো আমরা যেহেতু ওনারা 10 টাকা, ওনারা কি করেন, ওনারা 9 টাকা কেজি আলু, নতুন আলু বিক্রি করেন। এটা হলো কথা। 9 টাকা কেজি নতুন আলু বিক্রি করলে কি হয়, একটা বস্তাতে ওঠে হচ্ছে 50 কেজি। তো 50 কেজি মানে হচ্ছে এক বস্তার দাম এরা দেয় হচ্ছে 450 টাকা।
এবার আপনি ভাবুন আপনারা বাজারে কত টাকা কেনেন। বাজারে আমি কিনলাম কালকে, আমি নিতে গিয়েছিলাম 25 টাকা। চাতরার বাজার, যেটা বলা যায় যে হাটের মতনই, মানে সারাপল্লী হাটের মতনই, 25 টাকা কেজি কিনেছি। নতুন আলু। হ্যাঁ, সারাপল্লী হাটে যেটা যদি এখানে 9 টাকা কেজি। সারাপল্লী হাটে গিয়ে পাল্লায় নিই তাহলে হয়তো 20 টাকা কেজি হবে, তো পাল্লায় নিলে 5 কেজি করে নিলে তাও ঠিক আছে। তো তার রেসপেক্টে মিডলম্যানরা 10 টাকা করে প্রফিট করে নতুন আলুর রেসপেক্টে। আজকে জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এখানে এই দামটা বা সবসময় হ্যাঁ, সেম থাকে না, same মানে থাকে না। এবারে আলুর দাম আছে তাতে 10 টাকা কেজি। হ্যাঁ। এবার কোনোবারে যখন থাকে না তখন সেটা- তার মানে ভাবুন কত টাকা আর কেজি। তার সঙ্গে মূলো ফুলো সব আমাদের গিফট মূলা, দিয়েছে, হ্যাঁ, মানে যেটা আমরা যেহেতু ওনারা খুব- খাবেন না, মানে ওগুলো কিছু কিছু মূলো আছে যেগুলো খাওয়া যায় না, সেগুলো বলেছে আপনারা খেতে পারেন, খাবেন। আমি না দেখি না, খাওয়া যায় মানে না অনেক নয়। মোটা মোটা মূলো মনে হচ্ছে যে না না না, আমি বলছি ব্যাপার হয়েছে আমি যেহেতু ফটো আর ভিডিও তুলছিলাম, তো সেই জন্য উনি আমায় বললেন যে সব মাটিতে সব রকম মূলো চাষ বা আলু চাষ হয় না। তো উনি আমাকে দেখাতে চাইলেন যে সাদা মূলো যেগুলো হয় সেগুলো এর থেকে দূরে একটুখানি একটি গ্রাম আছে, ওখানে গেলে হয় না। কিন্তু এই যে মাটিটা, এই মাটিতে মূলোর মানে সাইজ কত বড় বড় মূলো হয়েছে সেটা দেখানোর জন্য 2-3টে তুলে দেখালেন, আর বললো এইগুলো খাওয়া যায় না, আপনি ফটো তোলার জন্য বা দেখানোর জন্য আপনি নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর ওর পরে তার সাথে আবার যে মূলগুলো খাওয়া যায় ছোট ছোট যেগুলো আছে সেগুলো আবার তুলে আমাকে দেয়া হয়েছে। তার সাথে আলু ভাজা খাওয়ার জন্য ছোট ছোট আলু দিয়েছে। আর এমনি যেহেতু আমি ওনাদের সাথে গল্প করছিলাম, আমি বসে বসে আলু ঘাটছিলাম, তা আমি যেগুলোকে কুড়িয়েছিলাম সেই আলুগুলো আবার আমাকে এসে নিজেরাই ক্ষেত থেকে গাড়িতে এসে ওই চুবড়ি করে দিয়ে গেছে। আর বলেছে যাওয়ার দিন হচ্ছে এইদিকে পালং শাক আর কপি তোলা হবে, সেই জন্য বলেছে আপনি যদি এই সময় যান তাহলে দাঁড়াবেন, শাক ও মাঠের তোলা শাক আর কপি আপনাকে দেবো। তো প্রচুর ওনাদের এক্সপিরিয়েন্স গল্প শুনছিলাম, খারাপও লাগছিল। আমি খারাপ লাগছে, আমি দেখে মনে হলো যদি আমরা এরকম একটা গ্রুপ করি, মানে আমার এটা নিজের চিন্তা ভাবনা, কল্যাণের চিন্তা ভাবনা তো লিমিটেড নয়। একটা গ্রুপ করলাম যারা হচ্ছে ডাইরেক্ট আমরা কন্ট্রাক্টর হয়ে সেল করব, তাহলে এক তো হবে হচ্ছে আমরা হয়তো পার কেজিতে যেখানে লোকেরা প্রফিট করছে 15 টাকা করে, 5 টাকা প্রফিট রাখলাম, অনেক। কিন্তু এনারা অনেক বেশি প্রফিট পাবেন। আর ঘটনা হচ্ছে এনারা কিন্তু চেষ্টা করবেন আরো ভালোভাবে চাষটা করার, এটা আমার মনে হচ্ছে জিনিসটা। না, ওনাদের বক্তব্য যে চাষি চাষ ছাড়া করবেটা কি, আমার প্রফিট থাক আর লসই হোক, এক একটা খেতে নাকি 20,000-25,000 টাকা করেও লস হয়। তো আমরা বলছি তাহলে চাষ করো কেন, বলছে চাষি চাষ ছাড়া করবেটা কি, আমাদের কাছে তো অপশন বলে নেই। দিই, আমরা কিন্তু জয়পুর জঙ্গল ছেড়ে এসে বিষ্ণুপুর জঙ্গলটা ক্রস করলাম। বিষ্ণুপুর জঙ্গলে গভর্নমেন্টের প্রপার্টি আছে, সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, ওখানে হয়তো থাকার ব্যবস্থা আছে, ওটা অনলাইনেই অবভিয়াসলি হবে, গিয়ে খুঁজে পেতে দেখতে হবে যে ব্যাপারটা কি, কারণ বড় বড় করে হোর্ডিং টাঙানো ছিল। তো দেখে ঢুকেছিলাম, জাস্ট দেখে বেরিয়ে এসেছি, কারণ উইদাউট পারমিশন বা উইদাউট বুকিং ঢোকা বারণ। দেখতে হবে বিষ্ণুপুর ফরেস্টটা, হ্যাঁ বিষ্ণুপুর ফরেস্টটা দেখতে হবে। কালকে হয়তো লোক বেশি হবে। এটা হচ্ছে বিষ্ণুপুর জঙ্গল দিয়ে যাওয়ার রাস্তা, এটা এক্সটেন্ডেড পার্ট। হ্যাঁ এক্সটেন্ডেড পার্ট, বাট খুব সুন্দর লাগছে। একদম ছোট গাছ আছে আবার বড় গাছও আছে, মানে ঠিক মনে হচ্ছে জঙ্গলটা ছোট গাছ আর বড় গাছে ডিভিশন করা আছে। বর্ষায় কেউ যদি আসে তাহলে এটা ভরা থাকবে, যদি বর্ষা নয় অনেক গাছ শুকিয়ে গেছে, বৃষ্টিও অলমোস্ট 3 মাস হয়নি ঠিকঠাক মতন, মানে কিন্তু তাও পুরো প্রচুর গ্রিন ভাই, এই যে সাইডে এইরকম গাছ। আমাদের এখন স্পিড হচ্ছে 70 কিলোমিটার স্পিডে যাচ্ছি। রাস্তা ভাবুন কত পরিষ্কার, কত ভালো, কোনো গর্ত নেই, ওটা গর্ত। ফরেস্টের রাস্তা এত ভালো ভাবাই যায় না। গ্রামে এসে সবকিছু দেখবো। এখন এখানে এখন ধান মেশিনে থেকে ধান করা হয়। ধান বার করা হচ্ছে গাছ থেকে, এবার এখান থেকে চাল হবে। তো এখন এই মেশিন দিয়ে হচ্ছে, আগে কি হতো ঝেড়ে ঝেড়ে করা হতো, তো অ্যাডভান্স হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, বিশাল বড়োভাবে অনেকে কাজ করছে এখানে, আর মহিলারা মেন এখানে সব জায়গাতে। খুব সুন্দর লাগছে যে মহিলা সশক্তিকরণ কাজ চলছে এখানে।
মুকুটমণিপুর জঙ্গল হয়ে কোনোদিন আসিনি, এটা ফার্স্ট টাইম আসছি। রাস্তাটা ভীষণ সুন্দর, যারা গ্রাম বাংলার খুঁটিনাটি জিনিস খুব বেশি পছন্দ করেন তাদের জন্য ভীষণ ভালো ডেস্টিনেশন ভিলেজ ফটোগ্রাফি করার জন্য। এই মুহূর্তে মুকুটমণিপুর ব্যারেজ ক্যানেল যেটা আছে, যেখান থেকে জলটা আসে, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে এত সুন্দর পরিষ্কার ভর্তি জল এই মুহূর্তে। আমরা যাচ্ছি এইদিকে, জল অনেক আছে, খুব পরিষ্কার এই মুহূর্তে। কালকে বলবো, আর এখানে রাস্তা যেমন সুন্দর তেমন এখানকার মানুষজন সুন্দরভাবে চাষবাস করছে, ব্যাপক লাগছে। আমি পাগলাই গিয়েছি, আমি পাগলাই গিয়েছি। লীল কার লীল, লীল কার লীল। এই দেখ না কেমন চেয়ে আছে। ঠিক, কত ভালো এগুলো শিখিয়েছি আমি বউকে। ক্যামেরাটা দরকার ছিল, ক্যামেরা আনা উচিত ছিল। ক্যামেরা পিছনে রাখা আছে। না, রানীবাঁধ থেকে শুরু করি। রানীবাঁধ 14, ঝিলিমিলি 35, খাত, আর আমাদের মুকুটমণিপুর ডান দিকে বেঁকে যাবো 7 কিলোমিটার। এখানে উৎসব চলছে, মানে প্রচুর মেলা, প্রচুর উৎসব সারা। এটা রানীবাঁধ বোধহয়। রানীবাঁধ থেকে আসছে জলটা, আর আমরা যাব ডান দিক। সামরাও রঘুনাথ মাহাতো। সাবাস, কি সুন্দর নতুন গেট করেছে। এই গেটটা ছিল না, এটা একদম নতুন। হ্যাঁ, Continue for 7 kilometers. মণিপুর ঠিক ঢোকার 5 মিনিট আগে এইরকম মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এন্ট্রি পাস করাতে হয়। আপনি থাকুন, প্রবেশ করুন, যান। হ্যাঁ, ছোট গাড়ির জন্য 100 টাকা, 4 চাকার জন্যই শুধু এইরকম অথরিটির তরফ থেকে 100 টাকা নিয়ে এরকম এন্ট্রি পাস দেওয়া হয়। এটা সবসময় রাখতে হবে আসা যাওয়া করার সময়। এটা চেক, এটা থাকলেই হবে না। আমি তো বললাম একদিন স্টে আছে, কালকে যখন বেরোবো বললে একবারই কাটা হয়, অসুবিধা নেই। বললাম ঠিক আছে। এই হচ্ছে গাড়ি নম্বর দেয়। অনেক আগে হোটেল আছে, সেগুলোতে লাগবে না। অনেক আগে হোটেল আছে, সেগুলোতে লাগছে না। একদম ঠিক আমাদের আমরা থাকবো ড্যামটার পাশে, সেই যেহেতু। হ্যাঁ, সেদের তার আগে এটা আপনাকে নিতেই হবে। হ্যাঁ, তো বড় গেট করা আছে, অসুবিধে নেই। আমাদের এখান থেকে আর একটু, যেটা বলছিলাম, আমরা মুকুটমণিপুরে একটি মেলা হয়, যেটা দেখার জন্যই আসা। সেটা হচ্ছে এইখানে, এই যে হোর্ডিং দেওয়া হয়েছে মুকুটমণিপুর মেলা, মেলার প্রাঙ্গণ। এই যে মারাত্মক মেলা এখানে। বাবা, অলরেডি গাড়ি পার্কিং করা আছে, লাইটিং এর ব্যবস্থা আছে। মুকুটমণিপুর মেলা 2025 গ্রামীণ মেলা যেমন হয়, কিন্তু ভীষণ কালারফুল। গভর্নমেন্ট দিয়েছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, উড়িষ্যা বাড়ি উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কি করতে চাস? মেলায় চলে এসেছি। মেলার সম্পূর্ণ ভিডিওটা কালকে আসছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিন। আমাদের পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য নোটিফিকেশন যে আইকনটা, বেল আইকন টিপে দিন। আপাতত কেমন লাগলো ভিডিওটা, কেমন আমরা দেখালাম, রাস্তা কেমন, সব কিছুই আমাদের জন্য আপনি নিচে কমেন্ট করে বলুন, তাহলে আমরা আরো মোটিভেট হব পরবর্তী ভিডিওটা করার জন্য।